শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা জানি করোনার অভিজ্ঞতাতে জনশক্তি প্রেরণ খাতের অবস্থা কিছুটা হলেও চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের এই খাতটি অত্যন্ত গুরুত্ব সহকারে ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এই করোনার অভিজ্ঞতা কেটে যাবার আগেই আমরা বাংলাদেশ থেকে আগামী জুনের মধ্যে 9 লক্ষ কর্মী প্রেরণ করতে পারবো। এবং এই কর্মী প্রেরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেন সেটা হচ্ছে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো। এবং সেই বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর একজন গুরুত্বপূর্ণ উদ্যোক্তা যিনি আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন, যিনি একই সাথে বায়রার সাবেক মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, জনাব রুহুল আমিন স্বপন রয়েছেন আমাদের সাথে। স্বপন ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যে কথা কেউ বলেন এই অনুষ্ঠানে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের বর্তমান যে রিজার্ভের পরিমাণ সেটি $48 বিলিয়ন দাঁড়িয়েছে। প্রবাসী আয় বাড়ছে, আমাদের প্রণোদনা 2% থেকে 2.5% করা হয়েছে। আমরা ঘুরে দাঁড়াচ্ছি মধ্যম আয়ের দেশে। যদি আমাদের বাংলাদেশকে আমরা অগ্রগণ্য হিসেবে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রবাসী আয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সে কারণে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো জনাব রুহুল আমিন স্বপনের সাথে। এই খাতের অবস্থাটা কি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ কি, আমরা আমাদের ট্রেডিশনাল শ্রমবাজারগুলোকে আবার শুরু করতে পারবো কিনা, নতুন শ্রমবাজার আমরা প্রবেশ করতে পারছি কিনা, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। সে কারণে সবাই প্রথমে একটু যে বিষয়টা জানতে চাই, আমরা দেখেছি মাননীয় মন্ত্রী জনাব ইমরান হামিদ এমপি তিনি তার নানা বক্তব্যের মধ্যে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে বলছেন যে এই বছর অর্থাৎ জুনের মধ্যে, এই ফিসক্যাল ইয়ারের মধ্যেই আমরা 9 লক্ষ কর্মী প্রেরণ করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করছেন। তো আমরা এই আশার জায়গাটা কিভাবে দেখি, কিভাবে এই স্বপ্ন বাস্তবায়নে আপনারা সরকারকে তার হাত ধরে সরকারের সাথে আপনারা কাজ করবেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে 2018 সনে আমরা সবচেয়ে বেশি অভিবাসী কর্মী বিদেশে পাঠিয়েছিলাম, সেটি ছিল 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ। তো সেক্ষেত্রে যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে যদি আমরা বলি 9 লক্ষ, তাহলে এটি বলবো যে একটি উচ্চবিলাসী একটি টার্গেট, যেটি করা রিয়েলি কঠিন হবে। বিকজ আপনি জানেন যে 9 লক্ষ লোক পাঠানো মানে এক বছরে 1.8 মিলিয়ন। সেটা তিনি গত জুন থেকে বোধহয় বলার চেষ্টা করেছেন। হ্যাঁ, যদি জুন থেকে বলে তাহলে হয়তো বা এটি সম্ভব হতে পারে। বাট সেক্ষেত্রে পাশাপাশি আমাদের, আপনি জানেন যে এয়ারপোর্টের আমাদের ফ্লাইট কমে গেছে। আগের লোক ছিল সপ্তাহে আমরা 80,000 পাঠাতে পারতাম, এখন বোধহয় 61,000 পাঠাতে পারি। অর্থাৎ বিএমইটি, টিকেট, আমাদের সক্ষমতাও বাড়াতে হবে। যদি হয় তাহলে আমি মনে করি এটি করা সম্ভব পোস্ট কোভিড সিচুয়েশনে। এবং নতুন নতুন দেশ যেভাবে খুলছে, মন্ত্রী মহোদয় বোধহয় ভুল বলেনি, এটি করা সম্ভব। জি, তো সেই অবস্থা কি এই যে বেসরকারি রিক্রুটিং হিসেবে আপনাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, আমাদের নতুন শ্রমবাজার খুলতে যাচ্ছে, নতুন শ্রমবাজার আপনারা নানা গবেষণা করছেন, ট্রেডিশনাল শ্রমবাজারগুলো খুলবার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমাদের কি সেই প্রস্তুতি আছে কিনা? কোভিডের পরে কিন্তু নানা ধরনের নতুনভাবে আমাদের, যেমন মনে করেন আমাদের দেখা যাবে হেলথ ওয়ার্কারদের আমাদের বেশি লাগতে পারে, আমাদের ডাক্তার বেশি লাগতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে। সেইভাবে কি আপনারা রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সেই প্রস্তুতি আপনাদের আছে কিনা যে সরকারের টার্গেট পূরণ করবার জন্য? দেখুন, আমাদের প্রস্তুতি আছে। ইয়েস, ইউ আর ভেরি রাইট যে আমাদের হেলথ ওয়ার্কারের একদিকে যেরকম রিকোয়ারমেন্ট বেড়েছে, আরেকদিকে আমাদের ইনহাউস হেলথ রিকোয়ারমেন্টেরও, হেলথ ওয়ার্কারদের রিকোয়ারমেন্টও বেড়েছে। যেমন আমরা এখন আর নার্স বাংলাদেশেই পাচ্ছি না, গভর্নমেন্ট লেভেলে এত নার্স রিক্রুট হয়েছে, বিদেশের নার্সের চাহিদা বেড়েছে, আপনার ল্যাব টেকনিশিয়ানের চাহিদা বেড়েছে। পোস্ট কোভিড সিচুয়েশনে আপনার এই যে পিসিআর টেস্ট যে করে, যে বেসিক কিছু ট্রেনিংয়ের যে কিছু প্যারামেডিকের দরকার হয়, সেটা আমাদের ইনহাউসও হয়েছে, ওভারসিজ মার্কেটও এগুলি বেড়েছে। আমরা এই ধরনের ট্রেনিং দিয়ে যাচ্ছি। পাশাপাশি সরকারেরও উদ্যোগ বোধহয় এখন আসছে, বাট যত তাড়াতাড়ি যে স্পিডে করা সম্ভব সেটি হয়তো আমরা এখনও আমাদের হচ্ছে না। আর সক্ষমতার দিকটি যদি বলেন, ইয়েস, আমরা সে আশানুরূপ সক্ষমতার জায়গায় এখনও পৌঁছতে পারিনি। যারা দু একজন উদ্যোক্তা এই আশানুরূপ উদ্যোগ নিচ্ছে, তাদেরকেও আমার মনে হয় সরকারের মন্ত্রণালয়ের বিএমইটির একটু সহযোগিতা করা উচিত, যে তারা কি বলতে চায়, কি দেখাতে চায় আমরা একটু দেখি, রাদার দেন তাদেরকে না বুঝে এই বড় বড় স্টেক হোল্ডারদেরকে ইগনোর করে নিজেরা পলিসি না করে তাদের একটা পার্টিসিপেশন নেওয়া বোধহয় খুব বেশি প্রয়োজন। তাহলে বোধহয় পোস্ট কোভিড সিচুয়েশনে
আমরা একটু ওভারকাম করতে একটু সক্ষম হব। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলছেন, দ্যাট Right. মিনস যে সরকারের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার সাথে যারা বেসরকারি রিক্রুটিং এজেন্সির উদ্যোক্তারা রয়েছে তাদেরকে সম্পৃক্ত করলে হয়তো বা এই পথটা তৈরি করতে আরো মসৃণ হবে, সেটি আপনি প্রত্যাশা Correct. করছেন নিশ্চয়ই। জি, আমরা একটুখানি আসি, যেটা আপনি বলছিলেন যে সারা পৃথিবীতে কিন্তু কর্মীর চাহিদার একটা পরিবর্তন হয়েছে। এখন কোভিড সিচুয়েশন আপনি বলছেন আমাদের দেশে নার্স এখন সরকারি পর্যায়ে অনেক নিয়ে নিয়েছে, সেখানে পাওয়া যাচ্ছে না। হেলথ ওয়ার্কার দরকার, টেকনিশিয়ান দরকার। কিন্তু আমরা যে কনস্ট্রাকশন বা অন্যান্য জায়গায় যে কর্মী প্রেরণ করি, সেই কর্মীদেরকে আমরা দক্ষ করে প্রেরণ করতে পারছি? এখন পৃথিবীতে কিন্তু অনেক পরিবর্তিত অবস্থা এসছে। আমরা দেখা যাচ্ছে গভর্নমেন্টের টিটিসি বলি আর বেসরকারি রিক্রুটিং এজেন্সি বলি, তাদেরকে হয়তো বা করাত দিয়ে কাঠ কাটা শেখায়, যেটার ব্যবহার হয়তো পৃথিবীতে কোথাও করাতের নাই। আমরা ইটের গাঁথনি শিখাই, এখন তো ইটের গাঁথনির যুগ কিন্তু পৃথিবীতে নাই, এখন ব্লক লেয়ার আসছে অথবা স্টিল স্ট্রাকচারের বিল্ডিং আসছে। Correct. সে অবস্থায় এই সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রের প্রস্তুতিটাকে আপনি কিভাবে নজর দিলে মনে করেন আমরা এই টার্গেট পূরণ করতে পারবো? আমি দেখেছি যে এটাতে সরকারের উদ্যোগও কমতে নাই। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে অথরিটি যারা হচ্ছে, আমাদের দেশে বড় বড় কিছু ট্রেনিং সেন্টার আমাদের বেসরকারি উদ্যোগে হয়েছে। বেসরকারি কিছু রিক্রুটিং এজেন্সি যারা এমন কিছু ট্রেনিং সেন্টার করেছে যেটা নাকি স্পেশালাইজড ইন ফিউ এরিয়া। যেমন আপনি জানেন যে ব্লকের ব্যাপারে ওয়ার্কশপ পর্যন্ত হয়েছে বাংলাদেশে এখন, যেটা আগে ছিল না। যেমন পাওয়ার সেক্টরে কিছু লোক নেওয়া হয় যেগুলিতে খুব স্কিল লোক লাগে, সেগুলির সেন্টার হয়েছে। আপনার এখানে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার লিটারেসি, ইভেন জাপানে যারা যায় তাদের জন্য যে সমস্ত অডিও ভিজুয়াল কিছু ইকুইপমেন্ট আছে সেগুলি এখন চলে আসছে। আমরা এখন সিমুলেটরের কথাও চিন্তা করতেছি ট্রেনিং দেওয়ার জন্য, সিমুলেটর দিয়ে। আমরা ট্রাক ড্রাইভার, ট্রাক যারা নাকি চালায় তাদেরকেও বিশেষ কিছু সায়েন্স শেখাচ্ছি। যেমন লেফট টার্নের কিছু চ্যালেঞ্জ বিদেশে আছে, লেফট হ্যান্ড ড্রাইভারের কিছু চ্যালেঞ্জ আছে, ব্লকের যে চ্যালেঞ্জগুলির কথা বলেছি। এরকম করে করে আমরা স্পেশালাইজড কিছু জায়গায় আমরা অলরেডি চলে গেছি, যার জন্যই আমার মনে হয় 2022 সনটা বাংলাদেশের এই রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক হবে এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি লোক যাবে এবং এটা বোধহয় 2022 বোধহয় রেকর্ড পরিমাণ লোক যাবে, আমরা এরকম একটি প্রেডিকশন করতেছি। কিন্তু খানিক আগে আপনি বলছিলেন যে আমাদের যে কর্মী প্রেরণের জন্য যে বিমান বা ফ্লাইটের দরকার সেখানে এখন অনেকটা কমে গিয়েছে, করোনার কারণেও কমে যেতে পারে বা আমাদের নানা সক্ষমতার কারণেও কমে যেতে পারে। এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে টিকিটের একটা চড়া মূল্য কিন্তু সবসময় আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, এবং সেই চড়া মূল্যের কিন্তু এখনও পর্যন্ত আমরা শুনেছি যে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী সচিব সাহেব, আমাদের যে বিমান ও পর্যটন মন্ত্রী, তার সাথে কথা বলেছেন বিষয়টা সুরাহা করবার জন্য। এই টিকিটের চড়া মূল্যটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা খুব সিরিয়াস ইস্যু। আমি এটার জন্য আপনাকে খুব সহজভাবে আমি বুঝিয়ে বলতে চাই। আপনি জানেন বোধহয় টিকিট কত হবে, ভাড়া কত হবে, এই ফেয়ারটি কে নির্ধারণ করে? এটি নির্ধারণ করে ক্যাব, সিভিল এভিয়েশন অথরিটি। আপনি জানেন কি না বাংলাদেশে এখন দিনের বেলা ফ্লাইট যায়, রাতের বেলা ফ্লাইট যায় না। আগে বাংলাদেশে যেত 80,000 প্যাসেঞ্জার সপ্তাহে যেত, এখন সেটা যায় 61,000 প্লাস মাইনাস। তার মানে প্রায় 20,000 কিন্তু ড্রপ করেছে। কেন ড্রপ করেছে? বিকজ ডে টাইমে আমাদের বোধহয় 30 ফ্লাইট এখন ডেইলি যায়। এটি একটি চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হলো মানে রাতে না যাওয়ার চ্যালেঞ্জটা কি? যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে এয়ারপোর্টে, আচ্ছা আচ্ছা, সেই জন্য রাতের বেলা ফ্লাইট ল্যান্ড করতে পারে না, ফ্লাইট দিনের বেলা ল্যান্ড করে, যেন ফ্লাইটের কিন্তু প্যাসেঞ্জার ক্যারি করার সক্ষমতা কিন্তু কমে গেছে। ওই আমাদের ম্যান পাওয়ারে যেরকম ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপে মাইগ্রেশন কস্টটা বাড়ে, সেম কাণ্ডটা কিন্তু টিকেটে হয়েছে। যখন আপনার 20,000 প্যাসেঞ্জার তারা কম টানতেছে, আবার আরেক দিকে আপনি দেখেন যে বাংলাদেশে এয়ারলাইন্সগুলি টিকিট ফেয়ার কীভাবে নির্ধারণ করে। এখানের মধ্যে একটা কথা আছে যে যখনই কোনো এয়ারলাইন্স কোনো টিকিট করে তাদের একটা MPM পদ্ধতি ব্যবহার করে, যেটা নাকি বলে ম্যাক্সিমাম পারমিটেড মাইলেজ। ওখানের মধ্যে বলা আছে ঢাকা থেকে যদি লন্ডন যায়, ঢাকা দুবাই লন্ডন যেতে পারে, ঢাকা কাতার লন্ডন যেতে পারে, ঢাকা সিঙ্গাপুর লন্ডন যেতে পারে। এই যে মাইলেজ হিসাবে তাদের যে ফেয়ার নির্ধারণ করা হয়, এখানে এটি অনেক আগে করা। এখন তারা যদি সেভাবে চার্জ করে বসে, ঢাকা থেকে রিয়াদে যেতে যদি লাগে 90,000 টাকা, কি করে ঢাকা থেকে রোম যেতে লাগে 62,000 টাকা? বলেন, একই ফ্লাইট কিন্তু ক্যারি করতেছে।
সে কিন্তু আরও বেশি মাইলেজ সে নিচ্ছে। অর্থাৎ আপনি দেখবেন যে জিডিএস সিস্টেমে কোনো ট্রাভেল এজেন্সি যারা নাকি আইটা অ্যাপ্রুভ তারা কিন্তু টিকিট কিনতে পারতেছে না, দেখাচ্ছে সব ব্লক। এই যে এটা একদম পরিষ্কার যে আমার ডিমান্ড এখন বেশি, এখন এয়ারলাইন্স ফেয়ার বাড়িয়ে দিল, এটা কিন্তু করতে পারে না। আচ্ছা, এটা কেন করতে পারতেছে? সিভিল এভিয়েশন অথরিটি কেন এটাকে ফিক্স করে দেয় না? জাস্ট ওয়ান লাইন যে তুমি ঢাকা থেকে রিয়াদের ফ্লাইটে যেতে গেলে 30,000 টাকা তুমি নাও, সর্বোচ্চ 40,000 টাকা নেবা। একটা ফিক্স করে একটা ক্যাপিং করে দিল যে এর বেশি হতে পারবে না, 10,000 ফ্লেক্সিবল হতে পারে। এইটি না করে দেওয়াতে তারা যা খুশি তা করে বেড়াচ্ছে একটি দিক। আরেকটি হলো আপনি দেখেন যে কোনো বিদেশি এয়ারলাইন যখন ফেয়ার নির্ধারণ করে তখন ন্যাশনাল ক্যারিয়ারকে ফলো করে। আমার ন্যাশনাল ক্যারিয়ার তো শুধু বাংলাদেশ বিমান। তো বিমান যদি 80,000 টাকা নেয়, বিমান যদি ফেয়ার না কমায়, তাহলে ফরেন ক্যারিয়ার কেন কমাবে? আর বিমান কয়টা প্যাসেঞ্জার ক্যারি করে? ওখানে আমার 20% প্যাসেঞ্জার যদি ক্যারি করে, ওইটার ফেয়ারের জন্য আমার 80% প্যাসেঞ্জার বেশি ভাড়া দিচ্ছে এবং টাকাগুলি বিদেশে চলে যাচ্ছে। এই সহজ গ্রামারটা কেন গভর্নমেন্ট ফিল করতেছে না এবং সিভিল এভিয়েশন অথরিটি কেন তাদের বিমানের ফেয়ার কমাচ্ছে না, আমি এটাও বুঝতেছি না। জাস্ট বিমানের ফেয়ারটা কমাই দিলে, তাদেরকে বলে দিল বিমান ইজ চার্জিং 33,000 টাকা ফর রিয়াদ সেক্টর, ইউ চার্জ অলসো 33,000 টাকা, ইট ক্যান গো আপ টু ম্যাক্সিমাম 43,000 টাকা, দ্যাটস ইট, 10,000 ইজ দ্য উইন্ডো। এইটা না করাতে এখন হচ্ছে আমরা বলতেছি অভিবাসন ব্যয়ের কথা, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় বলতেছে অভিবাসন ব্যয়ের কথা, আমাদের রিক্রুটিং এজেন্সি যারা প্রফেশনাল এজেন্সি তারাও চায়, সকলেই চায় যে অভিবাসন ব্যয় কমুক। শুধু টিকিট ফেয়ার অ্যালোন গোয়িং স্কাই রকেট উইচ ইজ 3 times হায়ার দেন নর্মাল টিকিট প্রাইস। আচ্ছা, এখন আপনি দেখেন যে এই সিভিল এভিয়েশনের কাজে আমরা না যেয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে যদি বলি, আমরা পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে বলি, লাভ হবে? এই কাজটা আমাদের হচ্ছে না। এবং এইভাবেই আমাদের মাইগ্রেশনের যে চ্যালেঞ্জগুলি, এইগুলি হলো চ্যালেঞ্জ। এবং এটা যদি না সলভ হয়, আমি যা দেখতে পেতেছি, ইট ইজ এ ক্লিয়ার সাইন যে নেক্সট 6 মাস এই ফেয়ার দিতে হবে। ক্যান ইউ ইমাজিন যে এত বুমিং মার্কেটে যদি এই পরিমাণ ফেয়ার দিতে হয়, বাংলাদেশ থেকে কত টাকা এয়ারলাইন্সগুলি হাতে নিয়ে যাবে? বিমান ফেয়ার কমাক, সিভিল এভিয়েশন অথরিটি এয়ারলাইন্সগুলিকে ফিক্স করে দেখ ফেয়ার, তোমরা এই 10,000 টাকা 40 থেকে 50, 30 থেকে 40 করে দেবা, প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। এই প্রবলেম যদি সলভ না হয়, এইটা শুধু অভিবাসন খাতকে একদম মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমাদের অভিবাসী কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, এন্ড অফ দ্য ডে অভিবাসী কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটিকে খুব হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমি মনে করি এটাকে সলভ করা দরকার। একটা কথা আমরা শুনেছি আগে, যেটি সেটি হচ্ছে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে বারবার বলা হতো যে একটা ফ্লাইটের সক্ষমতা অনুযায়ী একটা লেবার ফেয়ার দেওয়ার কথা বলা হচ্ছে, যেটি হচ্ছে যে বিদেশি এয়ারলাইন্সগুলো তো আমাদের সামান্য নিয়মকানুন মেনেই তাকে এখানে আসতে হবে, তাকে ব্যবসা করতে হবে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে যেহেতু আমরা লেবার সেন্ডিং কান্ট্রি, আমরা কী কারণের জন্য একটা লেবার ফেয়ারের জন্য বিদেশি এয়ারলাইন্সগুলো সেটা 10% হোক 20% একটা ফ্লাইটের মধ্যে, যেহেতু মেইনলি আমাদের লেবার ক্যারিটাই বেশি হয়, আমাদের অভিবাসী কর্মীরাই বিদেশে যায় বেশি, আমাদের ট্যুরিস্ট কত পার্সেন্ট ইয়ার যায়, তো সেই লেবার ফেয়ারটার ক্ষেত্রে আমরা কি ভূমিকা দেখতে পাচ্ছি? আপনি বলতেছেন লেবার ফেয়ারের কথা, ওয়েন উই আর সেন্ডিং ওয়ার্কার্স বাই বিজনেস ক্লাস। এখন ওরা দেখতেছে যে আমাদের প্রচুর ভিসা চলে আসছে, আউট অফ আওয়ার ডেসপারেশন আমরা লোক পাঠাচ্ছি বিজনেস ক্লাসে। আমরা যেখানে লেবার ফেয়ার তো দূরের কথা, যেখানে আপনি যদি ইকোনমি ক্লাসে ট্রাভেল করেন, আপনার ফেয়ার যদি 33,000 হয়, ওয়ার্কারের ফেয়ারও 33,000-ই হওয়ার কথা, এবং তাতেও তো আমাদের রিক্রুট এজেন্সিরা খুশি। সেটা তো লেবার ফেয়ার তো হচ্ছেই না, এখন নর্মাল ফেয়ার তো হচ্ছে না, বিজনেস ক্লাসে যেটা নাকি 70,000 টাকা, সেটাও তো পারতেছি না আমরা। একদিকে টিকেটের ক্রাইসিস, দুই দিকে 3 times ফেয়ার হাই, আর হোয়াট অ্যাবাউট লেবার ফেয়ার, ওটা তো আমরা ভুলে গেছি। তো আমাদের সক্ষমতার জায়গাগুলি হলে এগুলিতে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। আপনি দেখেন আমাদের বিএমইটি ক্লিয়ারেন্স কী হতো আগে, বিএমইটি ক্লিয়ারেন্স আমরা একদিনে করতাম। যখন লোক হায়েস্ট লোক গেল 1 মিলিয়ন লোক গেল, তখন 2018 সনে আমরা বিএমইটি ক্লিয়ারেন্স করেছি একদিনে। আমাদের সক্ষমতা বাড়া উচিত, এখন হওয়া উচিত 2 ঘন্টায়। আর আজকে এখন লোক যায় গত বছর লোক গেছে কত 4 লাখের প্লাস মাইনাস হতে গেছে, আর সেখানে আমাদের বিএমইটি ক্লিয়ারেন্স করতে এখন আমাকে একদিনে পারে আমাদের 4 দিন 5 দিন লাগে।
তো যদি আপনার এই পরিমাণ লোক পাঠাতে 4 থেকে 5 দিন বিএমইটি ক্লিয়ারেন্সে লাগে, আর আমাদের যে টার্গেট যে 9 লক্ষ লোক পাঠাবো 6 মাসে বা যদি 1 বছরে, তাহলে আমাদের সক্ষমতার জায়গাটা কোন জায়গায়? এই জায়গাগুলিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। একটু এই প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আমরা ট্রেডিশনাল শ্রম বাজারগুলোর প্রতি কিন্তু আমরা সবসময় আমরা আগ্রহী থাকি। আমাদের কর্মীরাও কিন্তু বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে মালয়েশিয়া, সেখানে যাবার জন্য তারা খুবই আগ্রহ প্রকাশ করে। তাদের যে ধর্মীয় রীতিনীতি, ফুড হ্যাবিট সব কিছু মিলেই আমাদের কর্মীদের একটা পছন্দের জায়গা সে জায়গাটা। তো মাননীয় মন্ত্রী যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা সেই জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের ট্রেডিশনাল শ্রম বাজারগুলোকে আরও চাঙ্গা করা দরকার, খোলা দরকার। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে মালয়েশিয়ার মার্কেটটি খুলবার জন্য একটা এমইও সাইন হয়েছে। আমাদের বাংলাদেশি যারা কর্মীরা তারাও কিন্তু আশায় বুক বেঁধে আছেন। তো মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান প্রেক্ষাপট কি, সেটি আসলে কবে নাগাদ আমরা কর্মী প্রেরণ করতে পারি, বা আমরা কি করলে আমরা দ্রুত কর্মী প্রেরণ করতে পারবো? এই ডিউ টু কোভিড সিচুয়েশন মালয়েশিয়া শ্রম বাজারটা হয়তো খুলতে একটু দেরি হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা অনেক সকল রিক্রুটিং এজেন্সির তরফ থেকে ধন্যবাদ জানাই যে উনি, এবং সচিব মহোদয়কে আমরা অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে ওনারা কোভিড সিচুয়েশনে এত ব্যস্ততার ভিতরেও আন্তর্জাতিক অভিবাসন দিবস শেষ করে ওনারা মালয়েশিয়াতে মাত্র 1.5 দিনের জন্য যে ওনারা এই এমওইউটি স্বাক্ষর করেছেন, এবং এমওইউ স্বাক্ষর হওয়ার পরে পরে তো একটি স্ট্যান্ডার্ড একটা অপারেটিং সিস্টেম তৈরি হয় যে কি পদ্ধতিতে যাবে, কোন প্রক্রিয়াতে লোক গেলে আমাদের অভিবাসী কর্মীদের সুরক্ষার ব্যাপারটি প্রাধান্য পাবে। এই সমস্ত জিনিস হয়তো একটি শেষ পর্যায়ে হয়ে আসছে। আমার বিশ্বাস মন্ত্রণালয় থেকে আমরা একটা গাইডলাইন পাবো, দুই সরকার থেকে একটা গাইডলাইন পাবো যে কোন প্রক্রিয়াতে রিক্রুট এজেন্সিগুলি কাজ করবে, কোন প্রক্রিয়াতে তাদের মেডিকেল হবে, কোন প্রক্রিয়াতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে। এটি আমরা আশা করতেছি এই বৎসরেরই এই মাসেরই কোনো এক সময় হয়তো ইনশাল্লাহ পাবো, পেলে বলা যাবে। বাট এখন পর্যন্ত আমাদের হাতে তো কিছু কর্মী চাহিদা কেমন রয়েছে? মালয়েশিয়া কর্মীর চাহিদা, ওনারা সেই সময়কার এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন উনি বলেছেন যে 1.2 মিলিয়ন ওনাদের ফরেন ওয়ার্কার্সের রিকোয়ারমেন্ট ফ্রম অল লেবার সেন্ডিং কান্ট্রিজ, উইচ মিনস অ্যামং দিস 14 কান্ট্রিজ। তো আমরা যদি সেখানে 5 থেকে 6 লক্ষ কর্মীও পাঠাতে পারি, বাংলাদেশ তো আপনি জানেন মালয়েশিয়ার জন্য একটি বড় মানে আকর্ষণীয় বাজার, দুইটি কারণে। যে মালয়েশিয়ানরা বাংলাদেশি কর্মী নিতে চায় যেহেতু তারা বেশি সময় কাজ করে, নেপালি, ইন্দোনেশিয়ান তারা 2 বছর পরেই চলে যায়, আর যখন 2 বছরের লোকজন অভিজ্ঞ হয় আর তখনই তাদের প্রোডাক্টিভিটিটা বাড়ে। আর বাংলাদেশি কর্মীরা 2 থেকে 3 বছরে তাদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন নেক্সট 4 ইয়ার্স তাদের প্রোডাক্টিভিটিটা খুব বেশি হয়, তাদের প্রতিটা ওয়ার্কার একটা অ্যাসেট হয়ে যায়, যার জন্য তারা বাংলাদেশি কর্মীদেরকে, অভিবাসী কর্মীদেরকে খুব বেশি তারা পছন্দ করে এবং তাদের ব্যাপারে একটু বেশি আগ্রহী। তো আমি মনে করি যে হাফ অফ দি রিকোয়ারমেন্ট আমার মনে হয় বাংলাদেশেরই ফুলফিল করবে যদি আমরা নিয়োগ প্রসেসটাকে একটু সহজ করে দিতে পারি। যারাই এটার সাথে সম্পৃক্ত হবে, রিক্রুটিং এজেন্সিদেরকে যদি একটু সহযোগিতা করা হয়, সরকারকেও যদি রিক্রুটিং এজেন্সিগুলি সহযোগিতা করে, বিশেষ করে অভিবাসন ব্যয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অভিবাসী কর্মীদের ওয়েলফেয়ারের ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে যদি তারা আগায়, তাহলে বাংলাদেশ হবে একটা মোস্ট অ্যাডভান্টেজিয়াস পজিশন যে তারা বেশি ওয়ার্কার পাঠাতে পারবে। সে অবস্থায় যে আমরা বিগত সময় অভিজ্ঞতা দেখেছি যে যখন এই বাজারটি খোলা হয়ে যায়, খোলা হয়ে যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলো সেখানে গিয়ে একটা অনৈতিক প্রতিযোগিতা স্টার্ট করে দেয়, এবং তাদের যারা লেবার রিসিভিং কোম্পানি রয়েছে বা ওখানকার এজেন্ট রয়েছে বা রিক্রুটিং এজেন্ট রয়েছে, তাদের সাথে নানা দেন দরবার করে কিন্তু এই যে কর্মী প্রেরণের যে অভিবাসন ব্যয়টাকে একটা মানে একেবারেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। তো সেটিকে আপনি কীভাবে দেখেন যে আমাদের এই যে যারা রিক্রুটিং এজেন্সি ভাইরা রয়েছেন, নিশ্চয়ই সেটি সরকার একটা গাইডলাইন দেবে, কিন্তু আমরা প্রত্যেকে গিয়ে কেউ যদি 1 টাকা দিয়ে কাজ নিতে চাই, কেউ 1.5 টাকা, কেউ এই করতে করতে একটা মানে একেবারেই খুব বেশি অভিবাসন ব্যয়টা বেড়ে যায়। দেখুন, এই ব্যাপারটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার। সেফ মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা যে যত কথাই বলি না কেন, আমাদের অনেক ট্রেনিং সেন্টার হয়েছে, আমাদের রিক্রুটিং এজেন্সিদের সক্ষমতাও বেড়েছে। এই সেক্টর আজকে প্রায় 45 বছর যাবৎ এই বাংলাদেশে যখন বিদেশ যাওয়ার লোক যাওয়া শুরু করলো 1976 থেকে, কিন্তু মূল যে ব্যাপারটি যে অভিবাসন ব্যয়, এটির তেমন কোনো পরিবর্তন হয়নি। এখন কেউ কেউ বলে যে যেহেতু সীমিত সংখ্যক এজেন্সি হলে
অভিবাসন ব্যয়টি বেড়ে যায়। প্রথম প্রশ্ন হলো, জাপানে তো সীমিত সংখ্যক এজেন্সি লোক পাঠায়, সেখানে তো জিরো কস্ট। মেয়েও তো সীমিত সংখ্যক এজেন্সি পাঠায়, সেখানে তো জিরো কস্ট, তাই না? সীমিত সংখ্যক এজেন্সি তো সৌদি আরবে লোক পাঠায় না, সেখানে তো মাইগ্রেশন কস্ট খুব হাই। একসময় আপনি জানেন যে স্কাই রকেট ছিল, 6-7-8 লাখ টাকা, 8 লাখ না 13 লাখ টাকা 13 লাখ ছিল। টাকা, আপনি জানেন বাইরা চিঠি দিয়েছিল এক প্রেসিডেন্ট যে এই এজেন্সি 7 লক্ষ টাকা দিয়ে লোক নিচ্ছে, তখন তো এটা বাইরার রেকর্ড এগুলি। তাহলে সৌদি আরবে 7 লক্ষ টাকা দিয়ে লোক যায় কেন? সেখানে তো কোনো সীমিত সংখ্যক এজেন্সি নাই। এটি মানে এই ইন্ডাস্ট্রিতে এই অভিবাসন ব্যয়টি কমাতে গেলে একমাত্র একটা বড় উদ্যোগ হলো, আবার কেউ কেউ বলা হয় যে রিসিভিং কান্ট্রির জন্য কমাতে পারে না। আমাদের দেশের কর্মী টাকা দেয়, আমাদের এজেন্সি টাকা নেয়, আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে রেগুলেট করে। তাহলে কি করে তারা বেশি টাকা যদি তাদের থেকে না নিতে পারে, তারা বেশি টাকা দিয়ে মার্কেটিং করবে কিভাবে? ইস্যুটা তো আমাদের দেশে, ইস্যুটা তো রিসিভিং কান্ট্রিতে না। এই জিনিসটি আমরা বোঝাতে পারতেছি না যে বাংলাদেশে যদি আমরা একটি অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল চালু করে, আমরা যদি ডাটা বেস করে, আমরা যদি তাদের থেকে টাকা নিয়ে, আমরা গভর্নমেন্ট যদি রিক্রুটিং এজেন্সিকে বলা হয় যে তোমরা এই ডাটা নাও আর তোমাকে আমি টাকা দেব, এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করার জন্য অনেক প্রফেশনাল এসেছে। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুইবার প্রেজেন্টেশন দিয়েছি, নাহলে আমরা সফটওয়্যার দিই, আপনারা অভিবাসন ব্যয় কমান। আমি বায়ো রিক্রুটমেন্টের প্রেজেন্টেশন দিতে দিতে আমার জুতার চামড়া শেষ হয়ে গেছে, আমি পারি নাই। এই উদ্যোগটি যদি নেওয়া হয় তাহলে আমাদের দেশের অভিবাসীর কর্মীরা উপকৃত হবে এবং এটা আমাদের কাজ। আমাদের একটি মহা উদ্যোগ নেওয়া উচিত, যে উদ্যোগে এত বড় উপকার এই সেক্টরের একটা রিভলিউশনারি চেঞ্জ তখন আসবে। কিভাবে আসবে? মানুষ শুধু অভিবাসন ব্যয়টাই শুধু না, আমাদের দেশে মাল্টিপল প্রবলেম আছে। একদিকে অভিবাসন ব্যয় বাড়তেছে, দুই দিকে আমাদের গরিব লোকরা চিট হচ্ছে, সে ভালো কাজ বলতেছে একটা কিন্তু যাচ্ছে একটা, তাকে বলতেছে তোমার কাজ হবে ফ্যাক্টরিতে যায় পড়তেছে, প্ল্যান্টেশনে, বলতেছে দোকানে, হয়ে যাচ্ছে এগ্রিকালচারে। তার মাল্টিপল ইস্যু হচ্ছে, সে একটা টাকা দিচ্ছে, টাকা বিদেশ যেতে ফ্লাইট ডেট দিচ্ছে, সে 3 দিন পরে যাবে, সে যেতেছে 3 মাস পরে। এই যে সকল প্রবলেমগুলিকে একত্রিত করে একটি মহাপরিকল্পনা গঠন করে একটা সলিউশন দেওয়া তো খুব কঠিন কাজ না। আপনি দেখেন ব্যাংক অনলাইন, ইন্স্যুরেন্স অনলাইন, আমার বিএমইটি ক্লিয়ারেন্সটা আজ পর্যন্ত অনলাইন না। আপনি ইন্ডিয়াতে করেছে কতদিন আগে, আজকের থেকে 10 বছর আগে, আপনি জানেন তারা ঘরে বসে বিএমইটি ক্লিয়ারেন্স করে। আমার বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য ফাইল নিয়ে বিএমইটিতে যাইতে হয়, 4 দিন ঘুরতে হয়, যেটা আমার কম্পিটিটর ইন্ডিয়াতে এটা করতেছে মাত্র 4 থেকে 8 ঘন্টার ভিতরে। আপনার নিয়োগানুমতি, বহির্গমন, স্মার্ট কার্ড, প্রত্যেকটি জিনিস আমাদের অনলাইন হয়ে যাওয়া উচিত ছিল বাই দিস টাইম। উই আর অনলি টকিং, দেয়ার ইজ নো সলিউশন। তো এই জায়গাগুলিতে একটা মহা উদ্যোগ নেওয়া উচিত এবং আমি মনে করি আমাদের যে বর্তমানে মাননীয় মন্ত্রী মহোদয় আছে, মাননীয় সচিব মহোদয় আছে, ডিজি মহোদয় আছেন, ওনারা অত্যন্ত সিরিয়াস, মনোযোগী। ওনাদের বোধহয় নতুন নতুন বাজারগুলিকে যদি ধরে রাখতে হয়, বাজারগুলিকে খুলতে হয় এবং এই যে 9 লক্ষ অর্থাৎ 1.8 মিলিয়ন লোকের টার্গেট নিয়ে আগাইতে হয়, একটা রিক্রুটিং এজেন্সি, মন্ত্রণালয়, বিএমইটি যারা এই কাজগুলি বুঝে করে, তাদেরকে পাশে নিয়ে একটা প্র্যাকটিক্যাল একটা সলিউশনের দিকে যাওয়া উচিত। জি, একেবারে শেষ 1 মিনিটে যদি একটু বলেন যে আমরা বুঝলাম যে আপনার কাছ থেকে আসলে একটা মহাপরিকল্পনা যদি আমরা করি, তাহলে নিশ্চয়ই আমরা আশা করি আমাদের যে কর্মী প্রেরণের যে অভিবাসন ব্যয় সহ নানা রকম চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আমরা মোকাবেলা করে আমরা কর্মী প্রেরণের খাতকে এগিয়ে নিয়ে যেতে পারব। বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর একটা অভিযোগ সবসময় আমরা শুনি, সেটি হচ্ছে যে এই যে মানব পাচার আইনে তাদেরকে মানব পাচারের বেড়াজালে আটকে রাখা হয়। এইটাকে এখনো পর্যন্ত কি সলভ করার সুযোগ হয়নি? কোথায় এই চ্যালেঞ্জটি, কেন সলভ হচ্ছে না? এটি অত্যন্ত দুঃখজনক। এটির কারণে বাংলাদেশের অভিবাসন টোটাল প্রক্রিয়াই এখনো বিঘ্নিত হচ্ছে। অনেক ভালো প্রফেশনালরা ভয়ে এই রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না। আপনি জানবেন যে অনেকে মেয়ে এখন পাঠায় না, প্রায় 30% রিক্রুটেন্সি মেয়ে পাঠানো, নারী কর্মী পাঠানো বন্ধ করে দিয়েছে। এটি হলো মানব পাচার প্রতিরোধ এবং দমন আইন 2012 আর অভিবাসন, বৈদেশিক এবং অভিবাসন আইন 2013, এই দুইটি আইনকে এক করে ফেলা হয়েছে। আপনার কি করে একটি লোক
যে লোক নাকি ইন্টারভিউ দিচ্ছে, যে লোক নাকি তার কন্ট্রাক্ট হচ্ছে, যে লোকের নাকি নিয়োগানুমতি হচ্ছে, অ্যাটাস্টেশন হচ্ছে, ভিসা হচ্ছে। বহির্গমন হচ্ছে, সরকার তাকে প্রশিক্ষণ দিচ্ছে, তাকে সরকার প্রশিক্ষণ দেওয়ার পরে তাকে স্মার্ট কার্ড দিচ্ছে, সেটার পরে সে বিদেশ যাচ্ছে, তাকে যখন মানব পাচার দমন আইনের ভিতরে আপনি বলে দেন যেটা মানব পাচার হয়েছে, তাহলে এটি হবে ইটস এ জোক অফ দ্য ইয়ার। এটা একদম পেইনফুল যে এই কারণে আপনার মানব পাচার আইন যেটাতে 3টা ধারা, এই প্রক্রিয়াকেও তারা আনা হয়েছে এবং আরেকটা ধারা করেছে যে তারা চাইলে বলা হয়েছে যে অভিবাসন আইনটিতে মানব পাচার আইনের পরিপূরক হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ একজন প্রশাসন কর্মকর্তা যদি চায় তাকে অভিবাসন আইনেও মামলা দিতে পারে, চাইলে মানব পাচার আইনেও মামলা দিতে পারে। নর্মালি অতি উৎসাহিত হয়ে প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে মানব পাচার আইনে দিয়ে দেয় এবং সেখানে কোনো বেল নাই। এবং এই আইনে এমন বলা আছে সন্দেহ হলেই আপনার অফিস তল্লাশি করতে পারবে, আপনাকে অ্যারেস্ট করতে পারবে এবং আপনার কাগজপত্র জব্দ করতে পারবে। এরপরে আপনাকে প্রমাণ করতে হবে এটি মানব পাচার হয়নি, তারপরে আপনি বেরোয় আসবেন। এর ভিতরে জেলে ঢুকেন, জেলে ঢোকার পরে আপনি থাকেন কিছুদিন, তারপর প্রমাণ করবেন আপনি। জেলে ঢোকার পরে প্রমাণ হয়ে আসবেন। এর ভিতরে আপনাকে ক্যামেরা দেখানো হবে, র্যাব পুলিশ তখন চলে যায় অফিসে। আপনি যখন নাকি নির্দোষ প্রমাণিত হয়ে আসেন দুনিয়াতে আর কেউ দেখে না। আর যখন দোষী প্রমাণিত সন্দেহ করা হয় তখন টিভি ক্যামেরা তাদেরকে দেখানো হয়। এটি অত্যন্ত বড় একটি নির্যাতন। আমি মনে করি আপনার এই এটিএন বাংলার মাধ্যমে আমি বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই আইনটির ব্যবহার স্থগিত রেখে এই আইনটিকে বাতিল করা উচিত। ধন্যবাদ। হ্যাঁ, জনাব রুহুল আমিন স্বপন, আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম এবং সবশেষে এসে যে দুঃখজনক যে বিষয়টি সেটি মানব পাচার আইনের কথা শুনলাম। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করতে চাই রাষ্ট্র সরকার এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন এই যে বেসরকারি উদ্যোক্তারা, বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী প্রেরণ করে আমাদের অভিবাসী আয়ের ধারাবাহিকতা রক্ষা করছেন, তাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে যদি আমরা অকারণে যদি হয়রানির শিকার হতে হয় তাহলে আমাদের এই খাতটি কিন্তু মুখ থুবড়ে পড়ার একটা শঙ্কা রয়ে গিয়েছে। সে কারণে আমরা মানব পাচার আইন এবং অভিবাসন আইন যেটি কথা বলা হচ্ছে তাকে সুন্দরভাবে একটা অবস্থায় এনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমরা দেখেছি আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ যৌথভাবে আলোচনার মাধ্যমে এর একটা নিষ্পত্তি করে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে একটা স্বস্তি ফিরিয়ে আনবেন। একই সাথে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে সরকার যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা তারা বারবার জোর দিচ্ছেন, তাকে জোরদার করে আমরা অভিবাসী কর্মী প্রেরণের খাতকে আর এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা করে আজকের মতো আনোয়ার খান মডার্ন মিডল ক্লাস হাসপাতাল যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।